সকাল থেকে মন খারাপ আমার। খুব মন খারাপ। দক্ষিণের জানালা খুলে আকাশের দিকে তাকালাম। এখনো সাদা মেঘ ভেসে যাচ্ছে দিগন্তের দিকে। আরও মন খারাপ হয়ে গেল আমার। মা বিস্কুট আর চা নিয়ে ঢুকলো ঘরে। ফিরিয়ে দিলাম তাকে। ভালো লাগছে না আমার। কিচ্ছু ভালো লাগছে না। মাঝে মাঝে আমার কিছুই ভালো লাগে না। হঠাৎ মনে হলো বেরিয়ে আসি। আগামী সপ্তাহে টাঙ্গাইলের মধুপুর থেকে। শিলা আর সেলিম থাকে ওখানে। দাগ টানা কাগজ নিয়ে চিঠি লিখতে বসলাম আমি। প্রিয় শিলা ও সেলিম, আশা করি ভালো আছিস। ঠিক করেছি আগামী সপ্তাহে তোদের ওখানে বেড়াতে আসব। ২৯ তারিখটাই ভালো হবে আমার জন্য। ওই দিন বিকেলে তোদের দরজায় কড়া নাড়ব আমি। তোরা বাড়িতেই থাকিস। তোদেরকে আমার হিংসে হয়। কি চমৎকার চাকরি পেয়েছিস তোরা। থাকছিস কোন আমলের একটা দুর্গে। সত্যি, দুর্গের ভেতর বাস করা দারুণ রোমাঞ্চকর ব্যাপার। কেমন একটা ভৌতিক ও রহস্যময় পরিবেশ থাকে ওখানে। অবশ্য তোরা দুজনেই তো কোনোদিন ভূত বিশ্বাস করিসনি। তো কেমন লাগছে এখন? সন্ধ্যার আগেই আশা করি আমি পৌঁছে যাব। মধুপুর তো কোনোদিন যাইনি, তাই দিনের আলো থাকতে থাকতেই আমি পথ চিনে তোদের ওই দুর্গে পৌঁছাতে চাই। তোদের পাঠানো মানচিত্র দেখে তো মনে হচ্ছে পথটা বেশ গোলমেলে। শুধু বাঁক আর বাঁক। যেহেতু তোদের সুরঞ্জিত বাবুর পরিবার ২৯ তারিখ সকালে ১ মাসের জন্য রাজবাড়ি চলে যাচ্ছে, আমি ওই দিন বিকেলের মধ্যেই পৌঁছে যাব তোদের দরজায়। ভালো থাকিস। আমার অনেক ভালোবাসা নিস। ইতি, তোদেরই মৌসুমি, ২১ এপ্রিল ২০০৭, পুরাতন চৌধুরীপাড়া, কুমিল্লা। মধুপুরের উদ্দেশ্যে কুমিল্লা ছাড়ার সপ্তাহখানেক আগে এই চিঠিটা পোস্ট করা হয়েছিল। এর আগে কোনোদিন টাঙ্গাইল যাইনি আমি। টাঙ্গাইল শহর থেকে মধুপুর বেশ দূর। শিলা ও সেলিম একটা মানচিত্র এঁকে পাঠিয়েছিল আমাকে। ওদের মানচিত্র অনুযায়ী পথ চলা সত্ত্বেও কেমন এক গোলকধাঁধায় পড়ে গিয়েছিলাম। পথ ঠিকমতো খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করেই অন্ধকার নামল। পথটাও ঘন গাছপালায় ঢাকা। আমার প্রাইভেট কারের হেডল্যাম্পটাও সেই ঘন অন্ধকারকে ভেদ করতে পারল না। বিদেশে পড়াশোনা করেছি। গাড়ি চালানোর সাহস আর দক্ষতা দুটোই আমার আছে। কুমিল্লা থেকে আরও আগে রওনা দেওয়া উচিত ছিল আমার। ঢাকা আসতে আসতেই তো প্রায় বিকেল হয়ে গিয়েছিল। এখন মনে হচ্ছে আর কাউকে সঙ্গে নিয়ে এলে ভালো হতো। যা হোক, পথ হারিয়ে ফেলায় আমি গাড়িটা থামালাম। হঠাৎ গাছপালার ফাঁক দিয়ে দুর্গটা দেখা গেল। একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল আমার মেরুদণ্ড বেয়ে। কোনোদিন সত্যিকারের দুর্গ দেখিনি আমি। যা দেখেছি সব ছবি ও কল্পনায়। এখন চোখের সামনে সত্যিকারের দুর্গ দেখে মনে হলো যেন রূপকথার পুরী। অনেক উঁচুতে তার গম্বুজ আর ছাদের খাড়া চূড়োগুলো অস্তগামী সূর্যের রক্তিম পটভূমিকায় যেন কালো রঙের একটা রেখাচিত্র। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে দেখলাম অনেক উঁচু একটা গম্বুজের ভেতর থেকে একটা ম্লান কমলা রঙের আলো বেরিয়ে এলো। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ওখানে নিশ্চয়ই শিলা ও সেলিম রয়েছে। একটা মূর্তি হঠাৎ জানালার পাশ দিয়ে চলে গেল। পরক্ষণে আবার ফিরে এলো। দাঁড়ালো এক মুহূর্ত। তারপর মূর্তি ও আলো দুইই অদৃশ্য হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, আমি আসছি। আলো নিভিও না। ঘুমিয়ে পড়ো না তোমরা। আবার গাড়িতে স্টার্ট দিলাম আমি। আঁকাবাঁকা ছোট পথ ধরে এগিয়ে চললাম। আশা করলাম ঠিক পথেই চলেছি। সামনে ফটক দেখে খুশি হয়ে উঠলাম। আরও খুশি হলাম ফটকটা খোলা দেখে। ১৫ ফুট উঁচু, ১২ ফুট চওড়া, ভারী বাঁকানো লোহার তৈরি ফটক। গ্রানিট পাথরের প্রকাণ্ড চাইয়ের সঙ্গে বড় বড় হুক দিয়ে আটকানো। ফটকটা ঝকঝক করছিল আমার গাড়ির হেডলাইটের আলোয়। জোরে গাড়ি চালিয়ে ফটকটা পার হলাম। চিৎকার করে ডাকলাম শিলাকে। ডাকলাম সেলিমকেও। কিন্তু জবাব এলো না কোনো। জ্বলল না কোনো আলো। কেউ সাদর অভ্যর্থনা জানালো না। কিংবা বেরিয়ে এলো না কেউ হাসি মুখে। মাত্র ৯টা বাজে। এখনো সময় হয়নি শোবার। শিলা, সেলিম। আবার জোরে চিৎকার করে ডাকলাম। কোনো সাড়া নেই। সবাই শুয়ে পড়েছে নাকি? বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলাম। টর্চ জেলে আলো ফেললাম এদিক ওদিক। যা ভেবেছিলাম। বড় দরজাগুলো সব বন্ধ। কিন্তু শিলা ও সেলিম চিঠিতে উল্লেখ করেছিল কোয়ার্টারে যাবার জন্য একটা ছোট দরজার কথা। ওটাও বন্ধ দেখলাম। পাথর বিছানো রাস্তা ধরে শুরু করলাম হাঁটতে। টর্চের আলো ফেললাম জানালায়। জোরে জোরে ডাকতে লাগলাম শিলা ও সেলিমের নাম ধরে।
হঠাৎ একটা লম্বা জানালায় আলো পড়তেই ভেতরে যেন কাউকে দৌড়ে যেতে দেখলাম। পরে আলোটা এক জায়গায় স্থির করতেই দেখতে পেলাম শ্বেত পাথরের একটা নগ্ন নারী মূর্তি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ঠিক সেই মুহূর্তে একেবারে কানের কাছে শুনতে পেলাম ইঞ্জিনের বিকট আওয়াজ। চমকে উঠে ঘুরতে গিয়ে হাত থেকে টর্চটা পড়ে গেল, নিভে গেল সাথে সাথেই। ঝুঁকে পড়ে হাতড়ানো শুরু করতেই গাড়িটা থেমে গেল। তার হেডলাইটের আলো বাঁকানো লোহার ফটকের ভেতর দিয়ে সোজা আমার উপর এসে পড়ল। গাড়ি থেকে নামলো একজন পুরুষ। বড় তালাটা খুলে ফটকটাকে খুলে ফেলল। তারপর গাড়ির দিকে পা বাড়াতেই একটা নারী কণ্ঠ বলে উঠল, সেলিম, উঠোনে কে যেন দাঁড়িয়ে আছে। গাড়িটা ভেতরে ঢুকলো। দরজা খুলে গাড়ি থেকে নামলো শিলা ও সেলিম। শিলা আমাকে দেখে চেঁচিয়ে বলল, মৌসুমী, তুই এখানে কি করছিস? আমি একটু বিরক্ত হয়ে উত্তর দিলাম, চমৎকার অভ্যর্থনা বটে। শিলা প্রত্যুত্তরে বলল, আরে আমি কথাটা ওভাবে বলিনি, আর তুই তা ভালো করেই জানিস। তুই জানিস তোকে দেখলে আমরা সব সময় খুশি হই, কিন্তু আমরা যে এখানে থাকি তা তুই জানলি কি করে? তোকে চিঠি লেখার কথা ভাবছিলাম, কিন্তু এত ব্যস্ত ছিলাম যে একটুও সময় পাইনি। আজ একটু ফ্রি হলাম। তাহলে অন্য কেউ লিখেছে তোদের নামে, উত্তর দিলাম আমি। সেলিম তখন পাশ থেকে জিজ্ঞাসা করল, কি বললে? তোমাদের চিঠির কথা বলছি। আমাকে আমন্ত্রণ জানিয়েছ এখানে বেরিয়ে যেতে, লিখেছিলে সুরঞ্জিত বাবুরা চলে গেলে তোমাদের সঙ্গে এখানে 1 মাস কাটিয়ে যেতে। শিলা তখন উত্তর দিল, হ্যাঁ, তোকে একটা চিঠি আমরা লিখেছি বটে, কিন্তু সেটা তো আজকেই লিখেছি, একটু আগে। ফেরার পথে ডাকবাক্সে ফেললাম। যা হোক, তুই যে এসে গেছিস তাতেই খুশি আমি। কিন্তু এই দুর্গের মালিক সুরঞ্জিত বাবুর নাম তুই জানলি কি করে? সে যে চলে গেছে তাই বা জানলি কি করে? সেলিম তখন বলল, আচ্ছা আচ্ছা, আগে ভেতরে চলো, তারপর আলোচনা করো। খুব ঠান্ডা এখানে, জমে যাচ্ছি। খিদেও পেয়েছে খুব। শিলা, তুমি গিয়ে কফি বানাও। আমি গাড়িটা তুলে দিয়ে ফটকে আবার তালা মারছি। মাত্র 1 মিনিট লাগবে। আমার লাল রঙের গাড়িটার পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ থেমে গেল সে। খুব অবাক গলায় বলল, তুমি ভেতরে ঢুকলে কেমন করে মৌসুমী? উত্তরে আমি বললাম, কেন, ফটক দিয়ে। ওটা তো খোলাই ছিল। আমি গাড়ি চালিয়ে ভেতরে চলে এলাম। শিলা আর সেলিম পরস্পরের মধ্যে দৃষ্টি বিনিময় করল। মনে হলো আমার কথায় ভড়কে গেছে দুজনে। এক মুহূর্ত আমরা তিনজনই হতবাক হলাম, দাঁড়িয়ে রইলাম চুপ করে। তখন আমি বুঝতে পারলাম সমস্যাটা কোথায়। বিড়বিড় করে বললাম, তাই তো, আমি তো তোমাদের ফটক খুলতে দেখলাম। তাহলে আমি হয়তো অন্য কোনো ফটক দিয়ে ঢুকেছি। শিলা তখন বলল, এই ফটক দিয়েই কেবল গাড়ি ঢুকতে পারে, অন্যগুলো খুব ছোট, কোনো গাড়ি ঢোকার মতো না। সেলিম আবার বলল পাশ থেকে, খুব ঠান্ডা পড়ছে, ভেতরে চলো, শীতে জমে গেলাম। চওড়া বারান্দা ধরে হাঁটতে লাগলাম শিলা আর আমি। দেয়াল জুড়ে অয়েল পেন্টিং এবং শুয়োর ও হরিণের পোকা খাওয়া মাথা ঝোলানো। হাঁটতে হাঁটতে শিলাকে জিজ্ঞাসা করলাম, বাড়ির অন্য সব লোক কি কালা নাকি? এতবার হর্ন বাজালাম, গলা ছিঁড়ে ফেললাম চেঁচাতে চেঁচাতে। মরা মানুষেরই তো জেগে উঠবার কথা। শিলা তখন বলল, বেশ করেছিস, আমরা ছাড়া তো আর কেউ নেই এখানে। তাহলে গম্বুজের আলো জ্বাললো কে? আলো? গম্বুজের? তুই দেখছি এখনো সেই কল্পনাপ্রবণ রয়ে গেছিস। স্কুল থেকেই তোকে চিনি আমি। ভয় পাওয়ার মতো কিছু না থাকলেও তুই কল্পনায় একটা কিছু আবিষ্কার করে ফেলিস। আয় এদিকে আয়। একটা দরজা খুলল শিলা। সুইচ টিপে আলো জ্বালল। ঝকঝকে তকতকে বিশাল উষ্ণ রান্নাঘর। প্রকাণ্ড একটা ইলেকট্রিক স্টোভের ওপর একটা বড় কেটলিতে পানি ফুটছে। তাক থেকে 3টা মগ নামালো সে। চামচের টুংটাং শব্দে কফি বানাতে বানাতে বলল, বাইরে যাবার আগে কেটলিটা স্টোভের ওপর চাপিয়ে রেখে যাই, সময় বেঁচে যায় এতে। বাইরে থেকে ফিরে এসেই রেডিমেড কফি। তুই তো জানিস সেলিম কফির জন্য কেমন পাগল হয়ে থাকে। বাইরে থেকে এসে সাথে সাথেই কফি খাওয়া চাই। রান্নাঘরটা খুব সুন্দর, তাই না? আর বেশ বড়। শিলার প্রশ্নে হঠাৎ চমকে উঠলাম আমি। সবুজ আর হলুদ রং করা রান্নাঘরের চারদিকে তাকালাম। কোথাও সাদার চিহ্ন নেই। জিজ্ঞাসু চোখে বললাম, কি কি বললি? কফির কথা বলছি। কালো না সাদা? হঠাৎ প্রসঙ্গ পাল্টে অন্য কথা বলা শিলার অনেক দিনের স্বভাব। ওহ, আচ্ছা, সাদাই দে আমাকে।
কোটটা খুলতে খুলতে আবার বললাম, কিন্তু সত্যি আমি আলো দেখেছি, ঘরে একটা আলো জ্বলছিল, পরে হুট করে নিভে গেল। আর তোদের একটা চিঠিও পেয়েছি আমি, নইলে এখানে এলাম কেমন করে? শিলা খুশি খুশি গলায় বলল, বুঝতে পারছি না, তবে আজকের আগে আর কোনো চিঠি লিখিনি, সেলিমও লেখেনি, তাই না সেলিম? সেলিম একটু আগে ঢুকেছে রান্নাঘরে। মাথা নাড়ল সে। ওর মুখে গরম কফি ভর্তি। তাই হ্যাঁ নাকি না বলল তা স্পষ্ট বোঝা গেল না। শিলা বলল, আমি বা সেলিম কেউ তোকে চিঠি লিখিনি। ব্যাপারটা খুব রহস্যময় লাগছে আমার কাছে মৌসুমী। উত্তরে আমি বললাম, চিঠি পেয়ে আমি সেদিনই উত্তর দিয়েছি। আমরা তো কোনো চিঠি পাইনি তোর। শিলার এই কথায় হতাশ হলাম খুব। মনে মনে ঠিক করলাম সকাল হলেই ফিরে যাব কুমিল্লা। তাই শুধু রাতে থাকবার মতো একটা ব্যবস্থা করে দিতে বললাম শিলাকে। আমার কথা শুনে রাগে ফেটে পড়ল শিলা। শুধু রাতটা থাকবি মানে? কি মনে করেছিস নিজেকে? যখন এসেই পড়েছিস থেকে যাবি। ঘরের অভাব নেই এখানে। আর আজকের চিঠিতে তোকে আমরা আসতেই লিখেছি। সেলিম বলল, আচ্ছা মৌসুমী, ওই চিঠিটা কি তোমার কাছে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তুমি যে ম্যাপটা এঁকে পাঠিয়েছ তাও আছে। উত্তরে বললাম আমি, এবং ব্যাগ থেকে কাগজপত্রগুলো বের করে সেলিমের কফির মগের পাশে টেবিলের ওপর রাখলাম। হালকা নীল রঙের কাগজে লেখা দুটো চিঠি। শিলা ও সেলিম দুজনে ঝুঁকে পড়ল চিঠি দুটোর উপর। একটাতে একটা রাস্তার মানচিত্র, আর একটা সেলিমের মাকড়সার ঠ্যাঙের মতো হিজিবিজি হাতের লেখায় ঠাসা। তার নিচে শিলার গোটা গোটা হাতে লেখা কয়েকটা শব্দ। চিঠিগুলো দেখে চিন্তিত স্বরে বলল শিলা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো ঠিক এই চিঠিটাই তোকে লিখেছি, কিন্তু লিখেছি তো মাত্র আজকে। ডাকবাক্সে ফেললাম সন্ধ্যার পর। আর ওই ম্যাপটাও তো সেলিমেরই আঁকা। শিলার কথা শুনে ফিরতি প্রশ্ন করলাম আমি, তোরা যে এখানে এসেছিস সে কথা আর কেউ জানে? মানে, আমাদের সাথে কেউ রসিকতা করেনি তো? না, মাত্র গত মাসেই আমরা চাকরিটা পেয়েছি। অল্প সময়ের নোটিসে হাতিরপুলের বাসা ছেড়ে দিলাম। কাউকে ফোন করারও সুযোগ হয়নি। এখানে এসে দম ফেলারও সময় পাইনি। এখানকার সবাই তখন চলে যাবার জন্য তোড়জোড় করছিল। আমরাও বুঝে নিচ্ছিলাম সবকিছু, কাউকে চিঠি লিখিনি এতদিন। আজই প্রায় সবাইকে লিখলাম, জ্যানেট, টিনা আপা, ইমন, মিষ্টি, ওয়ানাইজা, আর তোকে। অবশ্য তোকেই শুধু আসবার কথা লিখেছি। সেলিম তখন জিজ্ঞেস করল, তোমার সঙ্গে কি খামটা আছে? আমি খামটা তার হাতে দিলাম। মৌসুমী, তুমি ডাকঘরের সিলটা লক্ষ্য করেছিলে? আর চিঠির উপরের তারিখটা দেখেছ? না, কিন্তু কেন বলো তো? এই দেখো, চিঠিটার তারিখ 29 এপ্রিল, মানে আজ। আর খামের ওপর পোস্ট অফিসের তারিখ 30 এপ্রিল, অর্থাৎ আগামীকাল। আমি তখন বললাম, এটা তো মনে হচ্ছে রসিকতা। আরও দেখো, খামটাও একই। কারণ পোস্ট অফিসের সিলটা পড়েছে ভুল কোণে। বিকেলেই তোমাকে কথাটা বলেছিলাম সেলিম, মনে আছে? চিঠির খামগুলোর মধ্যে এই খামটা উল্টো করে রাখা ছিল। আর আমিও ভালো করে না দেখেই টিকিট লাগিয়েছিলাম, খেয়াল হয়েছিল পরে। বললাম আমি, ভালোই তো। এরকম পরিবেশে কিছুটা রহস্য থাকবে, এটাই তো স্বাভাবিক। এসব ভুতুড়ে ব্যাপার উপভোগ করার জন্যই তো এখানে আসা। ধ্যাত, এ বাড়িতে সেরকম কিছু নেই। আপত্তি জানালো শিলা। বাড়িটা প্রাচীন হলে কি হবে, খুব শান্ত একটা জায়গা এটা। এখানে অদ্ভুত কিছু নেই, ভয় পাবার মতোও কিছু নেই। বাড়ির ছবিগুলোও খুব সুন্দর আর নিরীহ। তা মালপত্র কই তোর? ওহো, ওগুলো সব গাড়িতেই রয়ে গেছে। আমার কথা শুনে সেলিম বলল, আচ্ছা আমি নিয়ে আসছি। বলেই জিনিসপত্র আনতে চলে গেল সে। দীর্ঘ পথ গাড়ি চালিয়ে এসে বেশ ক্লান্তি লাগছিল আমার। শুতে ইচ্ছে করছিল খুব। শিলাকে সে কথা বলতেই সে ব্যস্ত হয়ে পড়ল। বলল, দোতলায় চল, ঘরটা গোছানোই আছে, শুধু বালিশে কভার লাগালেই হবে। এখন গোসল করবি নাকি সকালে করবি? তোকে তো খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি বাথরুমে গরম পানি দিয়ে দিচ্ছি, ঘরটাকে তোর নিজের মনে করিস। কিছুটা ক্লান্তিতে, কিছুটা বিভ্রান্তিতে আর শিলার বকবকানিতে মাথা ঘুরতে লাগলো আমার। সিঁড়িতে শোনা গেল পায়ের শব্দ। শব্দ শুনে শিলা বলল, এই সেলিম তোর মালপত্র নিয়ে আসছে বোধহয়। কিন্তু এত তাড়াতাড়ি? দরজা বন্ধ করার শব্দও তো শুনলাম না। সত্যিই অবাক হলাম আমি। শিলা দৌড়ে বারান্দায় গেল এবং সেলিমের উদ্দেশ্যে বলল, সেলিম,
ওগুলো নিচ্ছি আমি, মৌসুমি কাপড় বদলাচ্ছে। কথাটা বলতে বলতেই শিলা দাঁড়িয়ে পড়ল। আশ্চর্য, এখানে তো কেউ নেই। সে সময় হঠাৎ সশব্দে বন্ধ হয়ে গেল বাইরের দরজা। শোনা গেল সেলিমের পায়ের শব্দ। সিঁড়ি বেয়ে উপরে উঠছে সে। শিলা বলল, হায় আল্লাহ, আমিও যেন কী সব শুনতে পাচ্ছি। মৌসুমি, তোর ওইসব ভুতুড়ে ব্যাপারই ঘটছে বোধহয়। তোর রোগ দেখছি আমাকেও ধরেছে। ঘরের মধ্যে আমার জিনিসপত্র এনে দিল শিলা। দুটো গরম পানির বোতল নিয়ে এলো। চাদর পাল্টে দিল বিছানার। নরম বালিশে নতুন গোলাপি কভার পরানো। ততক্ষণে জামা কাপড় পরে ফেলেছি আমি। শিলা বাথরুমে গরম পানিও দিল। রাতে অল্প সময়ের মধ্যে অনেক কিছু রান্না করে ফেলল শিলা। শুটকি ভর্তা, আলু ভাজি, ফুলকপি দিয়ে শিং মাছ, প্রচুর পেঁয়াজ দিয়ে কই মাছের ঝোল। মনে হলো অনেক দিন এত ভালো রান্না খাইনি। শুতে শুতে রাত 2টো বেজে গেল। আমাকে আমার রুমে পৌঁছে দিয়ে যাওয়ার সময় শিলা বলল, তুই শান্তিমতো ঘুমা। দেখে নে, এটা হলো বেড লাইটের সুইচ। সকালে তাড়াহুড়ো করে বিছানা থেকে ওঠার দরকার নেই। যতক্ষণ ইচ্ছা ঘুমা। এই যে, এখানে কম্বল। বেশি শীত লাগলে সোফার ওপর লেপ রাখা আছে, নিয়ে নিস। এ ঘরে কেউ আসবে না। ইচ্ছা করলে ন্যাংটো হয়ে শুয়ে থাকতে পারিস। গুড নাইট। চলে গেল শিলা। ক্লান্তি লাগছে খুব। কাপড় চোপড় সব খুলে কম্বলের নিচে ঢুকলাম। নরম বিছানায় এলিয়ে দিলাম আমার ততোধিক নরম শরীরটাকে। যেন কম্বলের উষ্ণতা নয়, কোনো প্রেমিক পুরুষ জড়িয়ে ধরেছে আমাকে। আমার সমস্ত শরীরে ছড়িয়ে দিচ্ছে সে তার প্রেমের উষ্ণতা। আবেশে চোখ বুজলাম আমি। মনে হয় আলোটা না নিভিয়েই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বেশ কিছুক্ষণ পর আধো জাগরণের মধ্যে দেখলাম শিলার মুখটা আমার মুখের ওপর ঝুঁকে আছে। আমার শরীর থেকে কম্বল সরে গিয়েছিল। কম্বলটা টেনে দিল সে। তারপর আলো নিভিয়ে দিয়ে চলে গেল। ঘুম ভাঙতেই দেয়াল ঘড়িতে দেখি সকাল 10টা বাজে। বাইরে সূর্যের আলোয় ঝিকমিক করছে প্রকৃতি। নাম না জানা পাখিদের কলকাকলি শুনতে পেলাম। কম্বল সরিয়ে এক লাফে নামলাম বিছানা থেকে। বাথরুমে ঢুকে ঠান্ডা গরম পানিতে গোসল করলাম। বেশ ঝরঝরে হয়ে উঠল শরীরটা। মনটাও উৎফুল্ল হয়ে উঠল। টাইট ট্রাউজার পরে পলো কালারের সাদা নরম সোয়েটার গায়ে দিয়ে চুলগুলো মোচার মতো খোপা করে রান্নাঘরে ঢুকলাম। রান্নায় ভীষণ ব্যস্ত শিলা। হাত দুটো দ্রুত নড়ছে তার। ঘেমে মুখটা ভিজে গেছে। দেখলাম একটা প্লেটে চালের গুঁড়োর রুটি, অন্য প্লেটগুলোতে গরুর মাংস, ডিম ভাজা, আলু ভাজা, কাবাব ইত্যাদি। গ্রিলের নিচে ধীরে ধীরে গরম হচ্ছে টোস্ট, আর চা ফুটছে একটা পাত্রে। আমি হো হো করে বলে উঠলাম, কি হুলুস্থুল করছিস বলতো? এত সব খেতে পারবো না আমি। শিলা উত্তরে বলল, অবশ্যই খেতে পারবি। গ্রামে দ্রুত খিদে পায়। এখানে আসার আগে তো সেলিমের খিদেই লাগতো না। এখন তো একেবারে রাক্ষুসে খিদে তার। পারলে আমাকেই খেয়ে ফেলে। ঘুম ভালো হয়েছে তো? এই গ্রিল নিয়ে হয়েছে এক যন্ত্রণা। আচ্ছা, টোস্টটা একদিকে একটু কালচে হলে তোর আপত্তি আছে? এখানে অনেক ছাগলের দুধ পাওয়া যায়, তোকে কিন্তু প্রচুর দুধ খেতে হবে। আর ভালো কথা, এই পোশাকে বাইরে বেরোস না, একেবারে রেপড হয়ে যাবি। আমি কোনো উত্তর দিলাম না। প্রচুর খেলাম। এত খিদে কোথায় ছিল? খাওয়া দাওয়ার পর প্লেটগুলো ধুতে শিলাকে সাহায্য করলাম আমি। ও যদিও আপত্তি করতে লাগলো, কিন্তু আমি শুনলাম না। এই সময় আমাকে উদ্দেশ্য করে শিলা বলল, দুর্গটা ঘুরে দেখ। তালামারা ঘরগুলোতে সুরঞ্জিত বাবুরা থাকে। অন্য যে কোনো ঘরেই ঢুকতে পারিস তুই। উত্তরে আমি বললাম, বেশ, আমি তাহলে একটু ঘুরেই ফিরছি। ও ভালো কথা, কাল রাতে আমার গায়ে কম্বল টেনে দেওয়া আর আলোটা নিভিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। শিলা হঠাৎ অবাক হয়ে জিজ্ঞাসা করল, কম্বল টেনে দেওয়া? আলো নিভিয়ে দেওয়া? কি বলছিস তুই? বুঝতে পারছি না। সেলিমার আমি যখন ওপরে এলাম তখন তো আলো নেভানোই ছিল। তুই তো ঘুমে একেবারে কাদা হয়েছিলি। কয়েকবার ডেকেও সাড়া পাইনি। কিন্তু রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল। তখন তুই ঝুঁকে দাঁড়িয়েছিলি আমার উপর। আমার গা থেকে কম্বল সরে গিয়েছিল। ঠান্ডায় জমে গিয়েছিলাম আমি। তুই আমাকে ভালো করে ঢেকে দিলি, তারপর আলোটা নিভিয়ে দিলি। আরে ওসব কিছুই করিনি আমি। নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস তুই। এখন যা, দুর্গটা ঘুরে দেখ। আজ আর অফিসে যাচ্ছি না। লাঞ্চ তৈরি হলেই তোকে ডাকবো। আর কিছু বললাম না আমি। কার্পেট মোড়া বারান্দা দিয়ে হাঁটতে লাগলাম। দেয়াল জুড়ে নানা ধরনের প্রাকৃতিক দৃশ্যের অয়েল পেন্টিং। মুগ্ধ চোখে দেখতে লাগলাম সবকিছু। বাঁ দিকের মোড় ঘুরতেই দেখতে পেলাম একটা লম্বা ও চওড়া হল ঘর। ঘরটাতে 7টা বড় জানালা।
ওগুলো দিয়ে ভেতরে এসে পড়েছে সূর্যের আলো। ঘরের অন্যদিকে শ্বেত পাথরের অনেক মূর্তি। গুণে দেখলাম প্রায় 60 থেকে 70টা হবে। তার মধ্যে গতরাতে দেখা সেই লাজুক সুন্দরীকে দেখতে পেলাম। একেবারে জীবন্ত মনে হচ্ছে ওটাকে। তার দুস্তনের মাঝে দ্যুতি ছড়াচ্ছে একটা সাপের মাথার আকৃতির লকেট। আর একটা মূর্তি আমার নজর কাড়ল। এক গ্রিক ক্রীড়াবিদের নগ্ন মূর্তি। চাকতি ছোড়ার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। আর তার পায়ের কাছে নতজানু হয়ে আছে একটা শেয়ালের মূর্তি। শেয়ালের পেছনটা একজন নারীর মতো। বিপরীত দিকের জানালাগুলো অয়েল পেন্টিংয়ে ভরা। মূর্তি বোঝাই এ ঘরে কোনো দরজা না থাকায় কোন দিকে যাব ঠিক বুঝতে পারছিলাম না। অবশেষে ঘরের কোণে একটা ভারী দরজা দেখতে পেয়ে সেটা খুলে একটা লাইব্রেরিতে ঢুকে পড়লাম। কোনো অয়েল পেন্টিং নেই এখানে, কিন্তু রয়েছে খোদাই করা নানা রকমের মূর্তি। আলমারি ভর্তি বিখ্যাত লেখকদের বই। বেশ কিছুক্ষণ বইপত্র ঘাটাঘাটি করলাম। জ্ঞান সমুদ্রে কিছুক্ষণ কাটানোর পর ভাবলাম এবার বাড়িটার অন্য অংশগুলো দেখা যাক। আর ঠিক তখনই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম পেছনের যে দরজাগুলো আমি খোলা রেখে এসেছিলাম সেগুলো বন্ধ হয়ে গেছে। দরজার কাছে গিয়ে দেখলাম শুধু যে পাল্লাগুলো বন্ধ হয়েছে তা নয়, দরজায় তালাও দেওয়া হয়েছে। আমি হতভম্ব হয়ে পড়লাম। দরজা বন্ধ করার কোনো শব্দ শুনতে পাইনি আমি। কোনো রকম শব্দ করে দরজা বন্ধ হলে অবশ্যই আমি তা শুনতে পেতাম। এত নিঃশব্দে দরজাগুলো বন্ধ করল কে? ভয়ে শিউরে উঠলাম। এবার সামনের দ্বিতীয় দরজা দিয়ে ঢুকলাম। প্রকাণ্ড বৈঠকখানা। দেওয়ালগুলো হালকা লাল কাগজ দিয়ে মোড়া। ওপরে সুন্দরী মহিলাদের পোর্ট্রেট। এরা কারা? এই বাড়ির পূর্ব বাসিন্দারা? এত সুন্দরী মহিলা আমি আমার জীবনে দেখিনি। বৈঠকখানা প্রাচীন আমলের ভারী চেয়ার টেবিল দিয়ে সাজানো, চমৎকার নকশা করা। কিছু কাচের তৈরি চেয়ারও আছে। শেষ পর্যন্ত সাহস করে একটা ছোট কাচের চেয়ারে বসে পড়লাম। অমনি মনে হলো দেয়ালের সুন্দরী মহিলারা আমার দিকে নাক উঁচু করে তাকালো। তাদের কারো হাতে শুকনো গোলাপ, আবার কারো হাতে মাকড়সার জালের পাখা নড়ছে। হঠাৎ তাদের দিকে তাকিয়ে আমি বলে উঠলাম, আমার দিকে ওভাবে পাখা নাড়বেন না ম্যাডাম। ছবির সুন্দরী মহিলার হাতের পাখা আবার নড়ে উঠল। দুহাতে চোখ কচলে নিয়ে ভালো করে তাকালাম। কই, নড়ছে না তো, একেবারে স্থির। ছবি কি পাখা নাড়তে পারে? না, পারে না, অবশ্যই না। কিন্তু উনি তো পাখা নাড়লেন, আমি দেখেছি, ঠিক দেখেছি। নাকি আলোর কারসাজি? আবার চেয়ারে বসলাম। আবার প্রতিটি দেয়াল থেকে লম্বা সুন্দরী মহিলারা আমার দিকে নাক উঁচু করে তাকালো। আবার শুনতে পেলাম নড়াচড়ার শব্দ। কারা যেন ঘুরছে ঘরময়। দ্রুত মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কোথাও নড়াচড়ার চিহ্ন নেই। আর সাহস পেলাম না এ ঘরে থাকতে। ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করতেই ভেতর থেকে যেন স্বস্তির একটা দীর্ঘশ্বাস শুনতে পেলাম। আবার চলে এলাম মূর্তি ভর্তি হলঘরের কাছে। এর একেবারে শেষ প্রান্তে একটা চওড়া সিঁড়ি উঠে গেছে ওপরে। বেশ কিছুটা উঠে একটা অর্ধবৃত্তাকার চাতাল। সেখানকার একমাত্র জানালাটা একেবারে অকার্যকর হয়ে আছে মূর্তিগুলোর কারণে। বিভিন্ন রঙের কাচের মূর্তি রাখা ওখানে, তাই আলোর পরিবর্তে ওখান থেকে বিচ্ছুরিত হচ্ছে নানা ধরনের বিকৃত ছায়া। সিঁড়ির থামগুলো শক্ত আখরোট কাঠের তৈরি, তাতে বিভিন্ন ফুল ও লতাপাতা খোদাই করা। একটা নকশাকে ভালো করে দেখতে উপুড় হতেই এক বিশাল গোলাপের মাঝে একটা মূর্তির চোখে অশ্লীল ভঙ্গি দেখে চমকে উঠলাম। পেছনে শরীরের ভারসাম্য বজায় রাখতে হাতটা বাড়িয়েই আবার টেনে নিলাম। আঙুলের ডগায় ধারালো দাঁতের কামড় লাগলো যেন। আর একটা মূর্তি জিভ বের করে আমাকে অশ্লীল ইঙ্গিত দিচ্ছে। ভয় পাওয়ার জন্য নিজেকে ধমক দিলাম। সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম ওপরে। 14টা ধাপ উঠতেই কে যেন পেছন থেকে আমার কোমর জড়িয়ে ধরল। মুখ ঘষতে লাগলো নিতম্বে। আর একটু হলেই আর্তচিৎকার দিয়ে উঠেছিলাম। মুখ ফেরাতেই দেখি সিঁড়ির পাশের একটা মূর্তি ঢলে পড়েছে আমার উপর। একেবারে জ্যান্ত লাগছে। মূর্তিটাকে ধরে দাঁড় করিয়ে আবার উঠতে শুরু করলাম। আরও 26টা ধাপের মাথায় গিয়ে শেষ হয়েছে সিঁড়িটা। তারপরেই ড্যান্স হল। হলের মেঝে একেবারে ঝকঝকে।
দিনের আলোর মতো ঝলমল করছে। নাচার পর বিশ্রামের জন্য দেওয়াল বরাবর বসেছে এক গাদা সোফা ও চেয়ার। ছাদটা দেখাই যাচ্ছে না অসংখ্য ঝলমলে কাচের ঝাড়বাতির জন্য। এই সময় শিলার গলা শুনলাম, লাঞ্চ। ততক্ষণে ভয়ে গলা শুকিয়ে গেছে আমার। হাঁপাতে লাগলাম। ঢিপ ঢিপ করে কাঁপতে লাগলো বুকটা। ঘামে ভিজে গেল সমস্ত শরীর। লাঞ্চ রেডি মৌসুমি, তাড়াতাড়ি আয়। মুখ ফেরাতেই দেখতে পেলাম ড্যান্স হলের শেষ প্রান্তে কে যেন বারান্দা পেরিয়ে দ্রুত পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে গেল। আমি দৌড়ে ওর পিছু নিতেই শিলার সঙ্গে দেখা। সিঁড়ি বেয়ে ওপরে আসছে সে। এই যে মৌসুমি, তাড়াতাড়ি আয়, লাঞ্চ রেডি। জানি তুই প্রথম যেবার বলেছিস তখনই শুনেছি। প্রথম আবার কখন বললাম? বলছি তো এইমাত্র। এইমাত্র? এর আগেও তো একবার ডাকলি। তাই আমি এদিকেই আসছিলাম। বড় সিঁড়ি দিয়ে না নেমে অনুসরণ করছিলাম তোকে। আমাকে অনুসরণ করছিলি? চাপা মারার আর জায়গা পাস না। আমি তো এইমাত্র এলাম এখানে। আয়, সেলিম অপেক্ষা করছে। বাহ, খেতেও পারে মানুষটা। লাঞ্চে প্রচুর খাবারের আয়োজন করেছে শিলা। পাখির মাংস, বাগানের টাটকা সবজি, হাঁসের মাংস। খুবই সুস্বাদু লাগলো খেতে। টেবিলে আরও রয়েছে গরম রুটি, জইয়ের পিঠে, ফল দেওয়া পাউরুটি, বিস্কুট, কেক, আরও কত কি। এগুলো দেখে আমি শিলাকে জিজ্ঞেস করলাম, এত অল্প সময়ের মধ্যে তুই এত সব রান্না করলি কি করে? শিলা উত্তর দিল, 3টে চুলো আমার, দুটোতে রান্না চড়িয়ে আর একটার আয়োজন সেরে ফেলি। তোকে আরেকটু দেই। কি বললি? বলছি তোকে আরেকটু হাঁসের মাংস দেই, ফ্রিজে অনেক আছে। গরুর মাংস, খাসির মাংস তো আছেই, হরিণের মাংসও আছে। দুটো ফ্রিজ একদম ঠাসা। রাতে তোকে হরিণের মাংস খাওয়াবো। ও। খাওয়া দাওয়ার পর মগ ভরে চা ঢালতে ঢালতে শিলা বলল, এটা খেয়ে চল একটু বাইরে ঘুরে আসি। তোর একটু খোলা বাতাস দরকার। ঠান্ডার জন্য ভালো করে উলের চাদর গায়ে দিলাম। পেছনের বাগানটায় পায়চারি করলাম কিছুক্ষণ। তারপর অনেকগুলো সিঁড়ি বেয়ে বাগানের ডান দিকে নেমে গেলাম। সেখানে টিলার পাশে 3টে হ্রদের মতো তৈরি হয়েছে। 3 হ্রদের সঙ্গমস্থলে একটা শ্বেত পাথরের নারী মূর্তি, সম্পূর্ণ নগ্ন। মূর্তিটার কোমরের কাছে পানি ছলকে পড়ছে। চমৎকার দৃশ্য। আমি অভিভূত হয়ে দেখতে লাগলাম। হঠাৎ বললাম, আচ্ছা, এইটা সামনের মেইন রাস্তা থেকে দেখা যায় না, তাই না? কোনো উত্তর পেলাম না। মুখ ফিরিয়ে দেখি শিলা নেই। হঠাৎ ভয় করতে লাগলো আমার। শিলা, শিলা, চিৎকার করে ডাকলাম। কোনো জবাব নেই। শুধু পানির কলধ্বনি শুনতে পেলাম। ঠান্ডায় কেঁপে উঠলাম আমি। মনে হলো কেউ যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি শক্ত হয়ে গেলাম। ধীরে ধীরে ঘোরালাম মাথাটা। না, কেউ নেই। কাপা গলায় আবার ডাকলাম, শিলা, এই যে। মুহূর্তে ঘুরে দাঁড়ালাম। দেখলাম একগুচ্ছ বুনো ফুল হাতে পাশের একটা ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসছে শিলা। আমার দিকে তাকিয়ে হেসে বলল, এই তো আমি। এতক্ষণ কই ছিলি তুই? গলাটা তখনও কাঁপছে আমার। শিলা উত্তরে বলল, এই একটু ঝোপের মধ্যে ঢুকেছিলাম ফুল তুলতে। খুব সুন্দর, তাই না? কিন্তু তুই এতক্ষণ বলছিস কেন? কতক্ষণ ধরে তোকে ডাকছি? অন্তত 3বার ডেকেছি। কোনো সাড়া নেই তোর। দেখতেও পাইনি তোকে। কোথায় গেলি তাও বুঝতে পারিনি। তোর ডাক তো আমি শুনিনি। হয়তো উবু হওয়ার জন্য কান দুটো ঝোপে ঢাকা পড়েছিল। তা কেন ডাকছিলি আমাকে? এমনি। ফিরবি কখন? আমার ঠান্ডা লাগছে। তাছাড়া রাতের খাবারের ব্যবস্থাও করতে হবে। নাকি তুই এখানে আরেকটু থাকবি? না, না, আমিও তোর সঙ্গে যাব। যেন আর্তনাদ করে উঠলাম আমি। আমার দিকে তাকিয়ে হেসে বলল শিলা, কি ভীতু মেরে বাবা। আমার সব কথাকে ও হেসে উড়িয়ে দিচ্ছে দেখে হঠাৎ রেগে গেলাম আমি। বললাম, আমি যা দেখেছি সেসব তুই দেখলে ভয়ে মরে যেতি। ঠিক আছে মৌসুমী, এ নিয়ে মাথা গরম করার কিছু নেই। হঠাৎ সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো সে। ঘরে পৌঁছানো পর্যন্ত দুজনেই নিঃশব্দে হাঁটলাম। দরজার কাছে এসে একটু থেমে বললাম, আমি দুঃখিত শিলা, ওভাবে কথাটা বলতে চাইনি আমি। ব্যাপারটা হলো এখানে আসার পর থেকে এমন সব অদ্ভুত কিছু শুনছি আর দেখছি যা তুই একটুও বিশ্বাস করছিস না। আমি বিশ্বাস করি তুই অনেক কিছু শুনছিস আর দেখছিস, কিন্তু এসবই তোর কল্পনা। তুইও সেটা জানিস।
এত বড় দুর্গ দেখে তুই কল্পনাপ্রবণ হয়ে উঠেছিস। তাহলে তুই বলতে চাইছিস সবই বানিয়ে বলছি আমি, নাকি ভূতের ওঝা দেখাতে হবে আমাকে? চল চল, চা খাবি? চা খেলেই বুঝি সব অসুখ সেরে যাবে? রান্নাঘরে ঢুকলো শিলা, কড়া করে চা বানালো। বড় এক কাপ চা রাখলো আমার সামনে। তারপর একটা বক্স থেকে দুটো লাল রঙের ট্যাবলেট বের করে এনে আমার দিকে এগিয়ে দিল। এই নে, ঘুমের ওষুধ দুটো খেয়ে নে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, ধন্যবাদ, ঘুমের ওষুধের দরকার নেই আমার। মৌসুমি, এটা খেলে তুই রিল্যাক্সড বোধ করবি। মনটা বিক্ষিপ্ত হয়ে আছে তোর। ঘুমের ওষুধ খেলে মনটা শান্ত হবে, এতে শারীরিক কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তুই যদি খুশি হোস তাহলে খাচ্ছি। রাতে শিলা ও সেলিমের সঙ্গে এক টেবিলে খেলাম, টিভি দেখলাম একসঙ্গে, চুটিয়ে আড্ডা দিলাম। তবে ভেতরে ভেতরে আমার মনটা থরথর করে কাঁপতেই থাকলো। আমার শোবার ঘরে এলাম আমি, কাপড় চোপড় খুললাম। তারপর সুইচ টিপে বাতিটা নেভালাম, ঢুকলাম কম্বলের নিচে। হাতটা কম্বলের ভেতরে ঢুকিয়ে নিলাম। কখন ঘুমিয়েছি খেয়াল নেই। হঠাৎ ঘুম ভাঙল আমার। দেখলাম শিলা ঝুঁকে পড়ে বাতিটা নিভিয়ে দিল, আর আমার হাতটাকেও কম্বলের ভেতর ঢুকিয়ে দিল। সকালে নাস্তা খাবার সময় এ ব্যাপারে কিছুই বললাম না। নাস্তা শেষ করে দুর্গটার বাকি অংশগুলো দেখতে ওপরে উঠে গেলাম। কেমন যেন ছমছম করতে লাগলো শরীরটা। অথচ এরকম একটা দুর্গ দেখা আমার সারা জীবনের শখ। কিন্তু এখানে আসার পর থেকে শুধু ভয়ই পাচ্ছি, কোনো কিছুই উপভোগ করতে পারছি না। আর তখনই আমার মনে পড়ে গেল ফটকটার কথা। শিলার সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়ে আমিও লক্ষ্য করেছি, গাড়ি ঢুকতে পারে মাত্র একটি ফটক দিয়ে, কিন্তু অন্য ফটকগুলো 2 ফুটের বেশি চওড়া নয়। গাড়ি ঢোকার প্রশ্নই ওঠে না। তাহলে আমি ভেতরে ঢুকেছিলাম কি করে? চিন্তা করতে করতে হঠাৎ অনেকগুলো পায়ের দৌড়ে যাবার শব্দ শুনতে পেলাম। চমকে উঠলাম আমি। দেখলাম অনেকগুলো অস্পষ্ট মূর্তি আমার পাশ দিয়ে চলে গেল। তারপর আর একটা, তারপর আরও একটা। হাসছে খিলখিল করে। বারান্দার একটা দরজা খুলে গেল, আবার বন্ধ হয়ে গেল সশব্দে। তারপর নিস্তব্ধতা। ভয়ে কাঁপতে লাগলাম আমি। এগোতে লাগলাম দেওয়ালের পাশ দিয়ে, পিঠটাকে দেওয়ালের দিকে রেখে চলতে লাগলাম। একটা দরজা পেয়ে পাগলের মতো হাতল ঘোরালাম। খুলে গেল দরজা। আমি এই দরজা দিয়ে বেরিয়ে যেতেই সেটা শব্দ করে বন্ধ হয়ে গেল। কিন্তু পর মুহূর্তেই বুঝলাম ভুল দরজা খুলেছি আমি। বারান্দার বদলে পৌঁছে গেছি একটা সরু প্যাঁচানো সিঁড়ির মাথায়। জায়গাটা আবছা অন্ধকার। পাথরের দেয়ালের গায়ের ছোট্ট একটা ফোকর দিয়ে সামান্য আলো আসছে, কিন্তু সেটাও বাধাগ্রস্ত হচ্ছে মাঝখানে একটা স্তম্ভ থাকায়। ভয়ে পিছু হটলাম। দরজাটা আবার খুলতে চেষ্টা করলাম, কিন্তু খুলল না। চিৎকার দিলাম, গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। শুকিয়ে কাঠ হয়ে গেছে গলা। বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। ঠোঁট দুটো সেটে আছে পরস্পরের সাথে। আমি বিস্ময়ে দাঁড়িয়ে রইলাম। একসময় ভয় কেটে গেল। মনে সাহস সঞ্চয় করে ভাবলাম, যে করে হোক এখান থেকে বেরোতে হবে আমাকে। দরজার হাতল টানলাম, খুলল না। অবশেষে বুকে সাহস এনে অন্ধকার পেঁচানো সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। কি জমাট অন্ধকার! তার মধ্যেই সিঁড়ি ভাঙতে লাগলাম। শেষ পর্যন্ত একটা দরজাও দেখতে পেলাম। দরজাটা খোলার সাহস হলো না আমার। ওপরে একটা বন্ধ দরজা, আর এই পেঁচানো সিঁড়ি শেষে এক অজানা জগৎ। এই দুইয়ের মাঝখানে আটকা পড়েছি আমি। হঠাৎ ওপর থেকে তালা খোলার ক্লিক একটা শব্দ ভেসে এলো। একই সঙ্গে শোনা গেল কবজার ক্যাঁচ ক্যাঁচ শব্দ। আমি সামনের দরজার দিকে ছুটে গিয়ে একটা বড় পাথরের ঘরে ঢুকে পড়লাম। শুনতে পেলাম এইমাত্র যে সিঁড়িটা আমি ছেড়ে এসেছি, কে যেন নিচে নামছে সেই সিঁড়ি বেয়ে। আমি ঘর থেকে বের হবার জন্য ছোটাছুটি করতে লাগলাম। এক কোণায় একজোড়া ভারী দরজা চোখে পড়ল, কিন্তু আড়াআড়িভাবে পুরু কাঠ পেতে পেরেক মারা। অন্য কোণে আরেকটা ছোট দরজা দেখতে পেলাম। ছুটে গেলাম সেদিকে, টানলাম, ধাক্কা দিলাম, লাথি মারলাম। সেটাও তালা মারা। পেঁচানো সিঁড়ির নিচে একটা ছোট্ট দরজা দেখতে পেলাম। ওখানে একটা পা দেখতে পেয়েই ভয়ে চিৎকার করে উঠলাম। এই মুহূর্তে শুনতে পেলাম শিলার কণ্ঠ, মৌসুমি, আমি।
অন্ধকার থেকে বেরিয়ে এলো সে। তোর দরজা ধাক্কানোর শব্দ শুনে এসেছি। তোকে সাবধান করা হয়নি। এই দরজার লকটা নষ্ট, ঠিকমতো কাজ করে না। নতুন তালা লাগাতে হবে। তুই ঠিক আছিস তো? কোনো মতে বললাম আমি। হ্যাঁ, এখন ঠিক আছি। তা এখন কোন পথে বের হব? যে পথে এসেছি ওই পথেই যেতে হবে। হ্যাঁ, ওটাই সোজা পথ। কিন্তু আমরা তিনজন হলে ভালো হতো। কেন? আমি তাহলে মাঝখানে থাকতাম। তুই আগে যা, আমি তোর পিছু পিছু যাব। পা বাড়ালো শিলা। আমি ওর পেছন পেছন আসতে লাগলাম। কিন্তু আমার পেছনে পা ফেলার শব্দ শুনতে পাচ্ছিলাম আমি। শিলাকে বলতেই সে হেসে উড়িয়ে দিল। বলল এটা নাকি আমার বিভ্রম। কিন্তু স্পষ্ট অনুভব করলাম কেউ একজন আমার পেছনে ঠিকই আসছে। কিন্তু সাহস হলো না ঘুরে তাকানোর। এরপর থেকে কয়েকটা দিন আমি শিলার সঙ্গেই থাকলাম। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করি না তাকে। কিন্তু সেদিন বিকেলে জোর করে সে বাগানে পাঠালো আমাকে বেড়াতে। আমি বাগানে বেড়াতে গেলাম। হাঁটতে হাঁটতে চলে গেলাম অনেক দূর, প্রায় সিকি মাইল হবে। প্রচণ্ড বাতাস বইতে লাগলো। চুল উঠতে লাগলো আমার। ওড়নাটা বারবার উড়ে যেতে লাগলো। রাস্তার পাশের কলা গাছগুলো যেন ভেঙে পড়তে লাগলো একটা আরেকটার ওপর। এমন সময় দুর্গের দিক থেকে একটা অস্পষ্ট চিৎকার ভেসে এলো। ঘাড় ফিরিয়ে দেখি একটা মূর্তি দুর্গের ছাদের ওপর দাঁড়িয়ে আছে। পাগলের মতো হাত পা ছুটছে আর মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে আমার। চিনতে পারলাম ওটা শিলা। এবার ওর চিৎকার শুনতে পেলাম। মৌসুমী, তাড়াতাড়ি! সেলিমের পা ভেঙেছে! দৌড়ে ফটকে পৌঁছে গেলাম আমি। হাঁপাতে লাগলাম। শিলাও উঠোন পেরিয়ে দৌড়ে এলো আমার দিকে। ওকে দেখে হাঁপাতে হাঁপাতে বললাম আমি, "এ, কি হয়েছে শিলা? সেলিমের পা ভেঙেছে? কি যাতা বলছিস মৌসুমী?" পরস্পরের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম দুজনে। তারপর আমি বললাম, তুই তো ছাদ থেকে আমাকে ডাকলি। আমি? যেন অবাক হলো শিলা। তারপর আমাকে আবার বলল, আমি তো শুনলাম তুই আমাকে ডাকছিস। কই? আমি তো ডাকিনি। আমিও তো তোকে ডাকিনি। কয়েক মুহূর্ত পরস্পরের দিকে তাকিয়ে রইলাম আমরা। অনিশ্চয়তার ঈষৎ ঝিলিক দেখতে পেলাম শিলার চোখে। কিছু বলার জন্য মুখ খুলতে গেল সে। এমন সময় ছুটতে ছুটতে এসে হাজির হলো সেলিম। আমাদেরকে দেখে চিৎকার করে বলল, কি ব্যাপার? কি হয়েছে? আমরা দুজনে ওর দিকে তাকালাম। সেলিম শিলার দিকে তাকিয়ে উদ্বিগ্ন গলায় বলল, তুমি ভালো আছো তো শিলা? আল্লাহর দোহাই আমার কথার উত্তর দাও, তোমরা দুজনে এমনভাবে চিৎকার করছিলে কেন? আমার পাশ থেকে ফিস ফিস করে বলল শিলা, আমরা মোটেই চিৎকার করিনি। হেয়ালি করো না। আমি নিজের কানে শুনেছি তুমি ছাদের ওপর থেকে চিৎকার করছো, আর মৌসুমী চিৎকার করছে রাস্তার ওপর থেকে। তারপর দুজনেই ডাকতে লাগলে আমাকে। কি হয়েছে বলো তো? কিছু হয়নি। তা আমাকে ডাকলে কেন? এ পর্যায়ে আমি উত্তর দিলাম, তোমাকে আমরা কেউ ডাকিনি। দুজনেই ছুটে এসেছি একে অপরকে ডাকতে শুনে। কিন্তু এখন জানলাম আমরা কেউ কাউকে ডাকিনি। না তোমাকে না অন্য কাউকে। সেলিম বলল, আশ্চর্য! কি যে বলছো তোমরা! যাক, ঘরে চলো, কফি খাবো। নাকি অন্য কিছু খাবে? আমার দিকে চেয়ে চোখ টিপল সেলিম। ঘরে হুইস্কি আছে। শিলা বলল, আহ সেলিম, তোমার দরকার হলে তুমি খাবে, আমার বান্ধবী আর আমি খাবো কফি, সঙ্গে রুটি কাবাব। চলো। ঘরে ঢুকলাম আমরা। কফির মগে চুমুক দিতে দিতে আমি বললাম, আমার বোধহয় কুমিল্লা ফিরে যাওয়া উচিত। এখানে থাকা আর ঠিক হচ্ছে না। কেন? আমার জন্যই কেমন সব অদ্ভুত ঘটনা ঘটছে। সেলিম তখন পাশ থেকে বলল, বাজে কথা বলো না। আসো, আমরা তাস খেলতে বসি। কিছুক্ষণের মধ্যেই পরিবেশ হালকা হয়ে উঠল। নানা বিষয় নিয়ে খোশ গল্প জুড়ে দিলাম আমরা। সেই সঙ্গে চলল তাস খেলা। রুটি কাবাব সাবার করেছি আগেই। আরেক দফা রুটি কাবাব পরিবেশন করলো শিলা। সন্ধ্যা হয়ে এলো। সেলিম গেল তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে। আমি আর শিলা গল্প করতে লাগলাম। একসময় শিলা বলল, আচ্ছা মৌসুমী, ভূত সম্পর্কে কি জানিস তুই বলতো? তোর তো অনেক পড়াশোনার ব্যাপারে। অনেক পড়াশোনা করলেও সত্যিই কিছু জানি না আমি। সত্যিকারের কোনো অভিজ্ঞতা কখনো হয়নি।
ভেবেছিলাম তোদের এই দুর্গটাকে খুব উপভোগ করব আমি, কিন্তু তার বদলে ভয় পেয়ে গেছি। মনে হচ্ছে তোদের এখানে ভূতের বসবাস। দুর্গ সম্পর্কে যে রহস্য রোমাঞ্চের কথা পড়েছি, এখানে সেই অনুভূতি খুঁজে পাচ্ছি না। শুধু রক্ত জমাট করা ভয় আর ভয়। তোদের এই প্রাচীন দুর্গটাকে যত ভালো লাগবে বলে ভেবেছিলাম, এখন মোটেই সেরকম লাগছে না। তাই বলে চলে যাবি? শিলার গলা উৎকণ্ঠিত, চোখে মুখে উদ্বেগ। মায়া হলো আমার। তাড়াতাড়ি বললাম, না না, থাকছি আমি আপাতত। পরের সপ্তাহটা পাশাপাশি থেকে কাটালাম আমরা। শুধু শোবার সময় যে যার ঘরে চলে যেতাম। কিন্তু সে যে এখনও প্রতি রাতে আমার ঘরে ঢুকে আমার হাতটা কম্বলের নিচে ঢুকিয়ে দেয়, নিভিয়ে দিয়ে যায় ঘরের আলো, এসব কথা কিছুই আর বলিনি শিলাদেরকে। দুজনে মিলে ঘরদোর পরিষ্কার করি, বিছানাপত্র রোদে দেই, থালা বাসন ধুই, তরকারি কাটি, রান্না করি। যতটা সম্ভব ডুবে থাকি কাজের মধ্যে। একদিন শিলা বলল, দেখ মৌসুমি, তুই তো এখানে কেবল থালা বাসন ধুতে আর রান্না করতে আসিসনি। এসেছিস ছুটি উপভোগ করতে। এখন তো ভয় কেটে গেছে, কোনো আওয়াজ টাওয়াজও শোনা যায় না। কাজেই ছাদে গিয়ে গ্রামের চারদিকে দৃশ্য দেখে আয়, দেখবি ভালো লাগবে। সুতরাং সকালে নাস্তা করেই ছাদে উঠলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ শ্যাওলা ঢাকা একটা পাথর আমার চোখে পড়ল। ভালো করে তাকাতেই মনে হলো ওপরে কিছু একটা লেখা আছে। বসলাম ওখানে। নখ দিয়ে শ্যাওলা সরাতেই দেখতে পেলাম সেখানে লেখা অ্যাডাম ম্যাকভাইকার, তারিখ 1809 খ্রিস্টাব্দ। এখানে হঠাৎ অ্যাডাম ম্যাকভাইকারের নাম খোদাই করা কেন? সে কি এই দুর্গের কোনো কর্মচারী ছিল? দুর্গের মালিকের মেয়ের প্রেমে পড়ে খুন হয়? হঠাৎ মনে পড়ল, শিলা বলেছিল এই দুর্গের নির্মাণ কাজ শেষ হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। তাহলে কি অ্যাডাম ম্যাকভাইকার একজন রাজমিস্ত্রি ছিল? সব রাজমিস্ত্রিরই তো থাকে পাথরে নিজের নাম খোদাই করার বাসনা। হঠাৎ চমকে উঠলাম কারো হেঁটে যাবার শব্দ শুনে। দীর্ঘ পদক্ষেপে হাঁটছে কেউ। আরেকজনের হাঁটার শব্দ শুনলাম। হালকা পদক্ষেপ, ঈষৎ খসখসে শব্দ করে। ক্রমেই এগিয়ে আসছে পায়ের শব্দ। শোনা যাচ্ছে অস্পষ্ট গুঞ্জন। একজন পুরুষ ও একজন নারীর প্রেমালাপ। চুমুর শব্দ কানে এলো। প্রথমে আপত্তি, তারপর খুশির নিঃশ্বাস। পদশব্দ ছাদের কোণার দিকে সরে যেতে লাগলো। সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালাম আমি। কিন্তু সেই সময় জুতোর গোড়ালিতে ঘষা লেগে শব্দ হলো আমার। সঙ্গে সঙ্গে মনে হলো ভারী পায়ের শব্দটা আমার দিকে এগিয়ে এলো। একটা পুরুষ কণ্ঠ শুনতে পেলাম। কে? কে ওখানে? বেরিয়ে এসো। কে গোপনে নজর রাখছো আমার ওপর? বেরিয়ে এসো বলছি। ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু ভেঙে বসে পড়লাম আমি। পায়ের শব্দ আমার পাশে এসে থামল। পুরুষ কণ্ঠটা আবার শুনতে পেলাম। কি আশ্চর্য, কাউকে তো দেখছি না। ধ্যাত। পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে ছাদ থেকে নেমে আমি রান্নাঘরের দরজায় পৌঁছেই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরে এলো দেখলাম আমার মুখের ওপর ঝুঁকে আছে শিলা। আস্তে আস্তে চাপড় মারছে আমার মুখে। ভয়ে রক্তশূন্য হয়ে গেছে তার মুখ। কি হয়েছে রে মৌসুমি? ছাদের ঘটনা খুলে বললাম আমি। ফুপিয়ে কেঁদে উঠল শিলা। বলল, তাহলে শোন, তুই ছাদে ওঠার পর কি ঘটেছে। তুই তো ছাদে গেলি, আমি ময়দা মাখতে বসেছি। এমন সময় নিচ থেকে দরজা খুলে গেল। মুখ ফিরিয়ে দেখি কেউ নেই। ভয়ে কেঁপে উঠলাম। শুনতে পেলাম একটা পায়ের শব্দ টেবিলের দিকে আসছে। আমি সরে গেলাম। টেবিলে কিছু একটা রাখার শব্দ হলো। ডিশের আওয়াজ হলো। মেঝের ওপর শুনলাম চেয়ার টানার শব্দ। কে যেন বসলো চেয়ারে। ক্যাচ ক্যাচ করে শব্দ হলো। বুঝতে পারলাম রান্নাঘরে আমি একা না, আরও একজন আছে, অশরীরী, যাকে আমি দেখতে পাচ্ছি না। তারপর আর কোনো শব্দ নেই। যেন কিছুই হয়নি এমনভাবে আবার ময়দা মাখতে বসলাম। আর তখনই তখনই দেখলাম আরও একজোড়া হাত ময়দা মাখতে শুরু করেছে। হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম, কিন্তু কোনো মানুষ দেখতে পেলাম না। ময়দার তালের ওপর আঙুলের ছাপ দেখলাম। ময়দার তালটাকে ওঠানো নামানো করতে দেখলাম, কিন্তু মানুষ দেখলাম না। আমি তখন ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম তোকে খুঁজতে। দেখি তুই এখানে পড়ে আছিস। আমি ভয় পেয়েছি মৌসুমি।
ভীষণ ভয় পেয়েছি। একটানা কথা বলে হাঁপাতে লাগলো শিলা। আমি বললাম, চল সেলিমকে ডেকে আনি, সে এলে আমরা দুজনে সাহস পাব। শিলাকে টেনে তুললাম আমি। দুজনে পোশাক ঠিক করছি। এমন সময় দরজা ঠেলে সেলিম ঢুকলো ভেতরে। তাকে দেখে দুজনে চিৎকার করে উঠলাম। গলা চড়িয়ে সেলিম বলল, কি হচ্ছে সব? চুলোয় কি পুড়ছে? আমরা কোনো জবাব দিলাম না। রান্নাঘরের জানালা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আবার বলল সেলিম, ব্যাপারটা কি? তখনও নিশ্চুপ আমরা। বিরক্ত হয়ে সেলিম আমাদের দুজনকে ঠেলে সরিয়ে দিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেল। দরজা খুলতেই মিষ্টি পোড়া গন্ধ নাকে এলো, সেই সঙ্গে দম বন্ধ করা ধোঁয়া। হঠাৎ শিলা চিৎকার করে উঠল, আমার পুডিং! আমরা রান্নাঘরে ছুটে গেলাম। সবগুলো জানালা খুলে দিল সেলিম। আমি পাখা দিয়ে বাতাস করতে লাগলাম। টেবিলের দিকে আঙুল তুলে ভয়ে আর্তনাদ করে উঠল শিলা। আমাকে জড়িয়ে ধরল। দেখলাম মাখানো ময়দাটা টেবিলের একপাশে সুন্দর করে সাজানো। বোঝা গেল একটু আগে টেবিলটা কেউ পরিষ্কার করে রেখেছে। ময়দা মাখার গামলাটাও ধুয়ে মুছে রেখেছে। শিলা ও আমি ভূত দেখার মতো সেদিকে তাকিয়ে রইলাম। সেলিম এসবে অবাক হলো না, অবাক হবার কথাও নয়। আমাদের দিকে তাকিয়ে একটু বিরক্ত হয়ে বলল, চুলোয় কি পুড়ে ছাই হয়ে গেছে? এখনও ইলেকট্রিক কুকার ব্যবহার করতে শেখোনি তুমি? তাড়াতাড়ি রেগুলেটরের সুইচটা ঘোরালো শিলা। বলল, আমি তো কুকার জ্বালাইনি। নিশ্চয়ই ও জ্বালিয়েছে। কে? মৌসুমি? হেসে বলল সেলিম। ওকে পুডিং বানাতে দেওয়া ঠিক হয়নি তোমার। না, মৌসুমি না। মৌসুমি তখন ছাদে ছিল। আমি বলছি যে ময়দা মাখতে বসেছিল তার কথা। কথাটা বলেই কাঁদতে শুরু করলো শিলা। বোকার মতো তাকিয়ে রইল সেলিম। আমি তখন সব কিছু খুলে বললাম তাকে। সব শুনে হাসতে লাগলো সে। আমি বললাম, শোনো সেলিম, ঠাট্টার কোনো বিষয় না। আমি নিজেও ভয় পেয়েছি। কেন এসব হচ্ছে বুঝতে পারছি না, শুধু জানি আমি আসবার পর থেকেই এসব হচ্ছে। তাই আমার চলে যাওয়াই ভালো। সেলিম বলল, না, আমরা চাই না তুমি চলে যাও। কেউ একজন এসব ঘটাচ্ছে। কে সে? তোমাকে দোষ দিচ্ছি না মৌসুমি। তোমাকে দেখেই বোঝা যায় কতটা ভয় পেয়েছো তুমি। সেদিন রাতেও শিলা এলো আমার ঘরে। আমার উপর ঝুঁকে পড়ে আলো নিভিয়ে দিল। কম্বল দিয়ে ঢেকে দিল আমার ঠান্ডা হাতটা। সকালে এ কথা কাউকে বললাম না আমি। কিন্তু সেলিম বেরিয়ে যাবার পরপরই আমাকে উল্টো জিজ্ঞেস করল শিলা, রাতে আমাদের বেডরুমে কেন ঢুকেছিলি? আমি তার দিকে তাকালাম। বললাম, আমি তোদের ঘরে যাইনি তো। অবশ্যই গিয়েছিলি। আমি স্পষ্ট দেখলাম তুই আমার ওপর ঝুঁকে আছিস, তারপর বাতিটা নিভিয়ে দিলি। ঠিক যেরকম এখানে আসার পর থেকে প্রতিটা রাতে তুই আমার ওপর ঝুঁকে পড়ে বাতিটা নিভিয়ে দিস ওরকম। মানে? তোর নিশ্চয়ই মনে আছে, যেদিন প্রথম তোদের এখানে এলাম সকালে তোকে বলেছিলাম। তারপর থেকে প্রতি রাতেই এটা ঘটছে, কিন্তু তোকে বলিনি কারণ তুই বা সেলিম বিশ্বাস করবি না। তাছাড়া তোকে ভয় দেখাতে চাইনি। বিশ্বাস কর, তোদের ঘরে কাল রাতে আমি যাইনি। আমাদের কথাবার্তা আর না বাড়িয়ে এরপর দুজনে থালা বাসন ধুয়ে ফেললাম। শিলা রান্নায় মন দিল। আমিও উঠে গেলাম ওপরে। আমার ঘরটা ঝাড় দিলাম। তারপর কাগজ কলম নিয়ে বসলাম চিঠি লিখতে। বেশ কিছু চিঠি লিখলাম। প্রায় 1 ঘন্টা কেটে গেল। নিচে নামলাম শিলাকে দেখতে। রান্নাঘরে ঢুকতেই দেখলাম শিলা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। ময়দা, ডিম সব চারিদিকে ছড়ানো। শিলার চোখে মুখে পানি ছিটালাম। ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো তার। চোখের পাতা খুলল, কিন্তু চিনতে পারল না আমাকে। বরং জোরে কাঁদতে লাগলো। তারপর ক্ষীণস্বরে ডাকতে লাগলো সেলিমকে। তাকে শান্ত করতে গালে চড় মারলাম। কান্না থামালো শিলা। বলল, সেলিম, আমাকে বাড়ি নিয়ে চলো। শিলার কাঁধ দুটো ঝাঁকালাম আমি। শিলা, কি হয়েছে? আমাকে বাড়ি নিয়ে চলো সেলিম, এখানে থাকতে চাই না আমি। শিলা হিস্টেরিয়ার মতো শুধু এক কথাই বলে যেতে লাগলো। সেলিমকে খুঁজতে বেরোলাম আমি। অফিসে পেলাম না। বাড়িতে শিলা একা। কি করব বুঝতে না পেরে বাগানের এক কোণে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ একটা ঘন ঝোপের আড়াল থেকে চাপা ফোপানির আওয়াজ কানে এলো। ঝোপটার কাছে গিয়ে সবিস্ময়ে দেখলাম ভয়ার্ত শিশুর মতো কাঁদতে কাঁদতে সেলিম অন্ধের মতো ঝোপটাকে হাতড়ে বেড়াচ্ছে। সেলিমের নাম ধরে ডাকলাম আমি। ও চোখ ঘুরিয়ে আমাকে দেখেই চিৎকার করে মাটিতে পড়ে গেল।
দেখলাম জ্ঞান হারিয়েছে। কি করব বুঝতে পারছি না। কয়েক মিনিট ধরে সেলিমের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করলাম। কোনো লাভ হলো না। তাকে বয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই বাধ্য হয়ে দুর্গে ফিরে গিয়ে গ্রামের ডাক্তারকে ফোন করলাম। খুব দ্রুত চলে এলেন ডাক্তার আবদুল্লাহ শারিয়ার। সেলিমকে পাজা কোলা করে ঘরে নিয়ে এলেন। শিলা তখনও রান্নাঘরের দেয়ালে ঠেস দিয়ে বসে আছে আর বিড়বিড় করে বলছে তাকে বাড়ি নিয়ে যেতে। শিলাকে ঘরে আনা হলো। ডাক্তার শারিয়ার আমার কাছে জানতে চাইলেন, এবার বলুন, ওদের কি হয়েছিল? আমি বললাম, আমি কিছুই জানি না। আপনি এসে যেরকম দেখেছেন আমিও সেভাবে পেয়েছি। আপনার কি ধারণা? ডাক্তার শাহরিয়ারকে গত কয়েকদিনের ঘটনাগুলো বললাম। শুনতে শুনতে ডাক্তার শাহরিয়ারের মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, সত্যিই অদ্ভুত। এ দুর্গে এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। দুর্গটা বহু প্রাচীন হলেও একে ঘিরে কোনো গল্প শোনা যায়নি। যদি কোনো ভৌতিক ব্যাপার থাকতো তাহলে এখানে কেউ চাকরি নিয়ে আসতো না। কিন্তু শারিয়া সাহেব, এখানে যে কিছু অদ্ভুত জিনিস আছে সে বিষয়ে আমি নিশ্চিত। তার মানে আপনি বলতে চাইছেন অলৌকিক কিছু দেখে ওরা ভয় পেয়েছে? তাছাড়া আর কি? আপনি নিজেই কি অলৌকিকে বিশ্বাস করেন? অন্তত এখানে আসার পর থেকে বিশ্বাস করছি। এত সব অদ্ভুত কাণ্ড ঘটছে, বিশ্বাস না করে উপায় কি? মিস্টার সেলিম আর মিসেস শিলাও কি এ বিষয়ে আপনার সঙ্গে একমত? প্রথমে একমত ছিল না। আমার কথা শুনে ওরা হাসতো, বলতো এসব আমার কল্পনা। কিন্তু পরে যখন নিজেরা এসব দেখতে লাগলো তখন নিশ্চয় ধরে নিয়েছে কিছু একটা আছে এখানে। আচ্ছা, যা হোক, খুব ভয় পেয়েছে এনারা। তবে হাসপাতালে নেওয়ার দরকার নেই। একটা নার্স পাঠিয়ে দিচ্ছি, সেই দেখাশোনা করবে এদের। দুজনকেই ইঞ্জেকশন দিয়েছি। কাল সকালে এসে আবার দেখে যাব। সকালের দিকে অনেকটা ভালো হয়ে উঠল শিলা, কিন্তু সেলিমের অবস্থা আরও খারাপ হলো। সে শুধু কাঁদছে। ডাক্তার শাহরিয়ার এসে সেলিমকে পরীক্ষা করে দেখলেন। বললেন, মিস মৌসুমী, একে হাসপাতালে ভর্তি করতে হবে। আমি ব্যবস্থা করছি। আপনি মিসেস শিলার কাছ থেকে জানার চেষ্টা করুন কি ঘটেছিল। সেলিমকে গাড়িতে তুলে নিয়ে চলে গেলেন ডাক্তার শাহরিয়ার। আমি শিলার পাশে গিয়ে বসলাম। শিলাকে বললাম, সব কথা খুলে বল আমাকে, কিছুই বাদ দিবি না। একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়ল শিলা। তারপর বলতে শুরু করলো, আমাকে তো রান্নাঘরে রেখে বেরিয়ে গেলি তুই। আমি ট্রে বের করার জন্য সবে উবু হয়েছি, অমনি পেছনে একটা ঢোক গেলার শব্দ শুনলাম। চমকে উঠে ফিরে তাকিয়ে দেখি এক মহিলা হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। তারপর আরও অনেককে দেখলাম। সবাই ঘিরে দাঁড়ালো আমাকে। এর মধ্যে একজন 14-15 বছরের কিশোরী ছিল। সে সোজা আমার দিকে তাকিয়ে বলল, আপনি ঠিকই বলেছেন মিসেস ম্যাকভাইকার, এটা একটা ভূত। ঠিক সেই মুহূর্তে দরজা খুলে ভেতরে ঢুকলো 3জন পুরুষ। সবার পরনে গাঢ় সবুজ রঙের পোশাক, সোনালি কুচি দেওয়া। আমাকে দেখে তারা হাঁ করে তাকিয়ে রইল। তারপর তাদের মধ্যে একজন এসে জড়িয়ে ধরতে গেল আমাকে। হঠাৎ সে পিছিয়ে গিয়ে আর্তনাদ করে উঠল। বলল, এ তো ভূত। কি করব বুঝে উঠতে পারলাম না। এখান থেকে বেরোতে হলে ওদের মাঝ দিয়েই যেতে হবে। সাহস পেলাম না। কিন্তু আর সহ্য হলো না আমার। ডিমের বাক্সটা টেনে নিয়ে একটার পর একটা ডিম ছুঁড়তে লাগলাম ওদের দিকে, কিন্তু সবগুলো ডিম ওদের শরীর ফুঁড়ে বেরিয়ে যেতে লাগলো। এরপর কাপ, প্লেট, হাতের কাছে যা পেলাম তাই ছুঁড়তে লাগলাম। সব কিছুই ওদের শরীর ফুঁড়ে বের হয়ে যেতে লাগলো। ওরা এবার আমাকে একে একে ঘিরে ফেলল। ক্রমে ছোট হতে লাগলো বৃত্ত। সবাই হাত বোলাতে লাগলো আমার শরীরে। আমি আর্তনাদ করে উঠলাম। সে এক ভয়ঙ্কর অবস্থা। মনে হলো আমি বুঝি পাগল হয়ে যাচ্ছি। আর তারপরে আমি জ্ঞান হারালাম। মৌসুমি, আর সহ্য করতে পারছি না। আমি এখানে আর একটা দিন থাকলেই আমি পাগল হয়ে যাব। ঢাকা ফিরে যেতে চাই। এখানে আর এক মুহূর্ত থাকবো না। ডাক্তার শাহরিয়ারকে এ সব কিছুই বললাম আমি। সব শুনে তিনি বললেন, মিস মৌসুমি, প্রেত তত্ত্ব নিয়ে আমি পড়াশোনা করেছি অনেক। ভূতের অস্তিত্বে আমি বিশ্বাস করি। ভূতেরা সব অতৃপ্ত আত্মা। যে যেখানে মারা যায় সেখানেই তারা বাধা পড়ে কোনো না কোনো সূত্রে। সেই বন্ধন থেকে মুক্তির জন্য তারা ছটফট করে। এই সময় বাধা দিয়ে বলল শিলা, কিন্তু ডাক্তার শাহরিয়ার, এত দীর্ঘদিন এ দুর্গের কোথাও তাদের দেখা যায়নি কেন? মৌসুমি আসার পর থেকেই কেন শুরু হলো? ডাক্তার শাহরিয়ার বললেন, মিসেস শিলা, আমার ধারণা নতুন করে তাদের আবির্ভাবের কারণ হয়তো এ দুর্গের পরিবেশের কোনো পরিবর্তন। হয়তো এমন কিছু ঘটেছে যা আমরা জানি না। কিন্তু
তারা নিজেদের শক্তি ফিরে পেয়েছে। কিন্তু এমন কি ঘটল? ডাক্তার শাহরিয়ার আবার বললেন, সেটা কি তা আমরা কেউই জানি না। তবে যতটুকু আমি জানি তা হচ্ছে, কোনো প্রেতাত্মা দীর্ঘদিন ধরে কোথাও আটকা পড়ে থাকলে যদি সেখানে নতুন প্রেত আবির্ভূত হয়, তাহলে ওই আটকা পড়া প্রেতাত্মা মুক্তি লাভের জন্য তৎপর হয়ে ওঠে। দেখলাম শিলার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আর ঠিক তখন ডাকপিয়ন এক গাদা চিঠি নিয়ে ঘরে ঢুকল। লোকটা চলে গেলে চিঠিগুলো টেনে নিল শিলা। খামগুলোর ওপর চোখ বোলাতে লাগল। হঠাৎ একটা খাম খুলে পড়তে শুরু করল। তার চোখে মুখে ফুটে উঠল বিস্ময় আর আতঙ্ক। আমার দিকে সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার আঙুলের ফাঁক দিয়ে চিঠিটা পড়ে গেল। আমি তার দিকে এগোতেই চিৎকার করে জ্ঞান হারালো সে। ডাক্তার শাহরিয়ার চিঠিখানা তুললেন। তারপর পড়তে পড়তে বললেন, যা ভেবেছি ঠিক তাই। দেখলাম তার মুখ সাদা হয়ে গেছে। আতঙ্কে কাঁপতে কাঁপতে চিঠিটা আমার দিকে বাড়িয়ে দিলেন তিনি। আমি চিঠিটা নেবার পরও তার হাত দুটো কাঁপতে থাকল। চিঠির হাতের লেখা খুব পরিচিত মনে হলেও প্রথমে আমি ধরতে পারিনি। চিঠিটা আমি পড়তে শুরু করলাম। প্রিয় শিলা ও সেলিম, মৌসুমি যে তোমাদের কাছে পৌঁছাতে পারেনি এবং আর কখনোই পৌঁছাবে না, তার কারণ জানাতে দেরি হয়ে গেল বলে আমি দুঃখিত। চিঠিটার এতটুকু পড়ে অবাক হলাম আমি। পৌঁছাতে পারিনি মানে? আমি তো দিব্যি এখানে। হঠাৎ বুঝতে পারলাম হাতের লেখাটা আমার মায়ের। ডাক্তার শাহরিয়ারের দিকে একবার তাকিয়ে আবার আমি চিঠিটা পড়তে লাগলাম। মৌসুমি তোমাদের আগেই চিঠি লিখে জানিয়েছিল সে বেড়াতে যাবে তোমাদের ওখানে। তোমাদের সঙ্গে ছুটি কাটানোর স্বাদ তার অনেক দিনের। আমি ওকে গাড়ি নিয়ে যেতে নিষেধ করেছিলাম। বলেছিলাম বাসে যেতে। আমার কথা কখনোই পাত্তা দেয় না সে। যা হোক, গাড়ি চালাতে চালাতে কালিয়াকৈর এসে একটা খাদের মধ্যে পড়ে যায়। পুলিশ উদ্ধার করে তাকে। মৌসুমীর ঘাড়টা ভেঙে গিয়েছিল। তার মাথাটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। গাড়ির নাম্বার প্লেট দেখে তাকে শনাক্ত করা গেছে। চিঠিটা আমার আগেই লেখা উচিত ছিল, কিন্তু মানসিকভাবে শক্তি পাইনি। একটাই মাত্র মেয়ে আমার, দুনিয়া ছেড়ে চলে গেল। তোমাদের খুব ভালোবাসতো ও। ওর জন্য তোমরা দোয়া করো। ইতি, মৌসুমীর মা, কুমিল্লা। ডাক্তার শাহরিয়ার তখনও বিড়বিড় করে কি যেন বলছেন।